গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের আজ হিমুর বিয়ে। আজ থাকছে এর প্রথম পর্ব। মাজেদা খালাকে আপনাদের মনে আছে তো? কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ড নাট, কঠিন বাদাম। কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় ঢুকে গেলে বের হয় না। মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে। মাজেদা খালার মাথায় এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে। তিনি আমাকে বিয়ে দেবার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন। ভোরবেলাতেই টেলিফোন, তার উত্তেজিত গলা। হ্যালো, কে? হিমু? হিমু শোন, আজ তোর বিয়ে। আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম, কখন বিয়ে? রাত 9টার মধ্যে মগবাজারে কাজী সাহেব চলে আসবেন। লেখালেখিতে 5-10 মিনিট যাবে। রাত 10টার মধ্যে কর্মসমাধান, ইনশাল্লাহ। আমি কখন আসব? তুই অবশ্যই 8টার আগে চলে আসবি। বাসায় এসে হট ওয়াটার শাওয়ার নিবি। পাজামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখব। মেয়ে আসবে কখন? মেয়ে আসবে কখন মানে? মেয়ে তো এসেই আছে। আমার শোবার ঘরে তালাবদ্ধ করা আছে। যথাসময়ে তালা খুলে বের করা হবে। একটু থমকে যেতে হলো। বিয়ের কনেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না। মাজেদা খালা কোনো একটা প্রকল্প হাতে নেবেন, তাতে রহস্য থাকবে না তা হয় না। রহস্য অবশ্যই আছে। আমি বললাম, ঠিক সময় কবুল বলবে তো? বলবে না মানে? থাপড়ায় দাঁত ফেলে দেব না? বদ মেয়ে, আমাকে চেনে না। সে বুনো ওল আর আমি বাঘা তেঁতুল। ঘেতুল কি? ঘেতুল হলো বাঘা তেঁতুলের মা। মেয়ের নাম কি? নাম রেনু। রেনুকে পেয়েছ কোথায়? সে এক বিরাট ইতিহাস। এই মেয়ে ড্রাগ অ্যাডিক্ট এক ছোকরার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। কমলাপুর রেল স্টেশনে ধরা পড়েছে। আমি তালাবদ্ধ করে রেখেছি। এখন সেই মেয়ে দরজায় মাথা ঠুকছে। শব্দ শুনতে পাচ্ছিস না? কাঠঠোকরা পাখি গাছে ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। আমি বললাম, পাত্রী তো খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না। মেয়েটাকে বদ ড্রাগ অ্যাডিক্টের হাত থেকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা। বুঝেছিস? বুঝেছি। রেনুর সঙ্গে কথা বলবি? কিভাবে কথা বলবো? তুমি না বললে মেয়ে দেয়ালে মাথা ঠোকাঠুকি করছে? মাজেদা খালা বললেন, 8 ঘন্টার মধ্যে তোর সঙ্গে কথা বলিয়ে দেব। স্ট্যান্ড বাই থাক। আমি স্ট্যান্ড বাই। মাজেদা খালা 20 মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন। কিশোরী টাইপ গলায় একটি মেয়ে বলল, এই তুই কে? আমি বললাম, আমার নাম হিমু। ও আচ্ছা, তুই তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, মাজেদা খালা চেপে ধরলে করব। আমি আবার খালার অনুরোধ ফেলতে পারি না। রেনু বলল, আমি তোর চোখ গেলে দেব। বাসরাতেই গেলে দেবে না 1-2 দিন পরে গালবে? আমার সঙ্গে ফাজলামি করিস শালা? মেয়েদের মুখে শালা গাল সচরাচর শোনা যায় না। আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম। রেনু বলল, এই শালা, কথা বলছিস না কেন? আমি গলার স্বর যথাসম্ভব মধুর করে বললাম, এমন রেগে যাচ্ছ কেন রেনু সোনা? এসো স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি। তোমার পছন্দের রং কি? তোমার রাশি কি? রেনু বলল, শালা, তুই একবার আয় আমার সামনে। কামড় দিয়ে তোর কান যদি আমি ছিঁড়ে না আনি তাহলে আমার নাম রেনু না, আমার নাম কেনু। শালার বাচ্চা শালা। রেনু, তুমি সম্পর্কে গণ্ডগোল করে ফেলছ। শালার বাচ্চা শালা হবে না, ভাতিজা হবে। তুমি বলতে পারো শালার বাচ্চা ভাতিজা। চুপ। রেনু, ধমকাধমকি করছো কেন? মিষ্টি করে কথা বলো। স্বামী স্ত্রীর ঝগড়া হবে বিয়ের পর, বিয়ের আগে না।
এইটুকু কথার পরে বিকট শব্দ করে মোবাইল অফ হয়ে গেল। আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে। টেলিফোন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবার কথা। তা হলো না। নিশ্চয়ই দামি যন্ত্র। কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলেন। তার গলা খুশি খুশি, আনন্দ ঝরে ঝরে পড়ছে। হিমু, মেয়েটার তেজ দেখছিস? বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না, হাফ বাংলা বলেই তেজ বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, হাফ বাংলা মানে? বাবা আমেরিকান, মা বাঙালি। তোমার সঙ্গে পরিচয় কিভাবে? রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয়। রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে। তুমি যে আমার সঙ্গে রেনুর বিয়ের ব্যবস্থা করছো, এটা কি খালু সাহেব জানেন? পাত্র হিসেবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না। উনি রাজি হবেন বলে মনে হয় না। তোর খালুকে আমি রাজি করাবো। তাকে রাজি করানো কোনো ব্যাপার না। তুই রাজি কিনা বল। খালা, আমি 4 পায়ে খাড়া। 4 পায়ে খাড়া মানে কি? মানুষের পা তো 2টা। আমি হামাগুড়ি দিয়ে খাড়া। শোন হিমু, আমার সঙ্গে হাঙ্কি-পাঙ্কি কথা বলবি না। তোর হাঙ্কি-পাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি। এইসব কথায় আমার কিছু হয় না। তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখবি, চার্জ যেন থাকে। আজ দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে। আমি এখন রাখলাম। প্রিয় পাঠক, যে মোবাইলে আমি কথা বলছি সেটা আমার না। যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হিমুরা ঘোরে না। হিমুরা বিশ্বাস করে যোগাযোগ যখন হবে আপনাতেই হবে, যন্ত্র লাগবে না। বর্তমানে যে যন্ত্র হাতে আমি ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাজেদা খালার কাছ থেকে। তার সংসারে যখনই কোনো নতুন জটিলতা তৈরি হয় তখনই তিনি একটা মোবাইল টেলিফোন সেট আমার জন্য বরাদ্দ করেন। জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত। তার সাম্প্রতিক জটিলতা রেনু বিষয়ক। জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যোগাযোগ যন্ত্রের বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি। যখন তখন এই যন্ত্র বেজে উঠছে। কত কায়দার রিংটুনি না আছে। আমারটায় বিড়ালের ডাকের মিউ মিউ শব্দ হয়। এই শব্দে আমি এখনও অভ্যস্ত হইনি। রিংটোন বেজে উঠলেই আশেপাশে বিড়াল খুঁজি। মিউ 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 মিয়াও। হ্যালো মাজেদা খালা, তুই কোথায়? একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি। একটু আগে কোথায় ছিলি? আমার মেসে, বিছানায় আধশো অবস্থায় আছি। চায়ের জন্য অপেক্ষা করছি। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসে। এখনও কেন আসছে না বুঝতে পারছি না। যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল। সে মনে হয় ক্যাশ বাক্স ভেঙে পালিয়েছে। ছোকরা মহাচোর। এত কথা বলছিস কেন? ভ্যার ভ্যার করেই যাচ্ছিস। একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম। তুই শুরু করলি রাজ্যের কথা। জরুরি কথাটা কি? তুই এক্ষুনি চলে আয়। একটা সিএনজি নিয়ে চলে আয়। সিএনজি নিয়ে কীভাবে আসবো? ভাড়া লাগবে না? একটা ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকাও তোর কাছে নেই? না, টেপ মারা একটা 10 টাকার নোট ছাড়া কিছুই নেই। সেই টেপ মারা বস্তু কেউ নিতে চাচ্ছে না। টেপ মারা টাকা মানে? ছেঁড়া টাকা স্কচ টেপ দিয়ে জোড়া লাগানো। কেউ নিতে চায় না। ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে, বাবা এটা বদলায় দেন। খালা, তুমি কি জানো স্কচ টেপ মারা 10 টাকা ফকিরকে দিলে বেহেস্তে তুমি এর 70 গুণ পাবে, 700 টাকা। সবই কিন্তু স্কচ টেপ মারা টাকা। তুই অকারণে কথা বলে যাচ্ছিস। ব্যাপারটা কি? যে ছেলে রাত 9টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে? সে সময় কাটাবে ঘোরের মধ্যে, বেশি কথা বলবে, বেশি হাসবে। তুই এক্ষুনি ট্যাক্সিতে ওঠ, এক্ষুনি। 1 সেকেন্ড দেরি করবি না। বিরাট সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে। মনে হয় কোকেন টোকেন খাচ্ছে। রেনুর প্রেমিকের কথা বলছো? হ্যাঁ। আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেয়া হয় তাহলে ব্লেড দিয়ে বাম হাতের রগ কেটে সুইসাইড করবে। খালা, আমি কি ব্লেড নিয়ে আসবো?
ব্লেড কিনে আনবি কী জন্য? তুই কি ওই হারামজাদা ছেলের সঙ্গে কথা বলবি? ওই বদকে এখান থেকে সরাবি। বকর বকর বন্ধ করে চলে আয়। ওই হারামজাদাটার চেহারা কেমন? 3 তলা থেকে চেহারা কিভাবে দেখব? তবে বেটে, থলথলে মোটা, হনুমানের মতো দেখতে। খালা, তুমি কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি 1 হালি কলা নিয়ে চলে আসব। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিকশায় উঠব, হনুমানটাও লাফ দিয়ে উঠবে, তারপর দ্রুত রিকশা নিয়ে পগারপাড়। খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না। এক চটপটিওয়ালা চাকাওয়ালা দোকান নিয়ে বসে আছে, তার হাতে ঘণ্টি, সে মাঝে মাঝে ঘণ্টি বাজাচ্ছে। চানাচুরওয়ালারা ঘণ্টি বাজায়, এই প্রথম চটপটিওয়ালাকে ঘণ্টি বাজাতে দেখলাম। মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম। মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর, একের ভিতরে অনেক। ছবি তোলা যায়, কথাবার্তা রেকর্ড করা যায়, ইমেল পাঠানো যায়। লাইলি মজনুর আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না। বর্তমানকালের প্রেমিক প্রেমিকারা বিরাট ভাগ্য নিয়ে এসেছে। মোবাইল কোম্পানিগুলো প্রেমের ইজারা নিয়ে এসেছে। প্রেমিক প্রেমিকারা যাতে রাতভর কথা বলতে পারে তার জন্য কত ব্যবস্থা। কল রেট অতি সামান্য, বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মোটো, বাঙালি জাতি প্রেম করো, প্রেম। হে বাঙালি, প্রেমে ধরো হাত মমো। কলিং বেলে চাপ ঠিকমতো পড়ার আগেই খালা দরজা খুলে হাসি মুখে বললেন, হারামিটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম, তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার সাউথ। তাকে বলা মাত্র 1 গাড়ি পুলিশ চলে এসেছে, হনুমানটাকে মারতে মারতে গাড়িতে নিয়ে তুলেছে। 10 মিনিট আগে এলে দৃশ্যটা দেখতে পেতি। মজাদার দৃশ্য? অবশ্যই মজাদার। হনুমানটা চেঁচাচ্ছে, পুলিশের হাতে পায়ে ধরছে, পুলিশ পিটাচ্ছে, পাবলিক হাততালি দিচ্ছে। রেনু কি দৃশ্যটা দেখেছে? হ্যাঁ, দেখেছে। 2 জন তো একসঙ্গেই বারান্দায় এসেছি। দৃশ্যটা দেখার পরে তার রিয়াকশন কি? মেয়ে শক্ত আছে, কোনো রিয়াকশন দেখায়নি। সে এখন কোথায়? গেস্ট রুমে বসে আছে। তুমি না বললে তালাবদ্ধ করে রেখেছ? তালাবদ্ধই ছিল, কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি। সে বলেছে পালিয়ে যাবে না। এই মেয়ের কথার উপর ভরসা করা যায়। তুই মেয়েটার সঙ্গে কথা বলতে চাইলে কথা বল, দেখ মেয়ে পছন্দ হয় কিনা। খালা, একটা কথা, বিয়ের পর মেয়েটাকে আমি খাওয়াবো কি? লোকজনের পকেট থাকে গড়ের মাঠ কিংবা সোরাডির উদ্যান, আর আমার তো পকেটই নেই। মাঠ তো অনেক পরের ব্যাপার। তোর ওই মেয়েকে খাওয়াতে হবে না, ওই মেয়ে তোকে খাওয়াবে। মেয়ের নামে বনানী এবং বাড়িধারায় 3টা ফ্ল্যাট আছে। একটাতে তোরা 2 জন থাকবি, বাকি 2টা ভাড়া দিবি। বউয়ের পয়সায় তুই মনের আনন্দে হাঁটাহাঁটি করবি। দেশে হাঁটাহাঁটি করতে ভালো না লাগলে বিদেশে হাঁটাহাঁটি করবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে, নাকি বিয়ের পরেও আমাকে একা হাঁটতে হবে? সেটা রেনু জানে, তাকে জিজ্ঞেস করব। মারবে না তো? মারলে মার খাবি, শুধু পুরুষরাই বউ পিটিয়ে যাবে কেন? বউরাও স্বামী পিটাবে। আমি গেস্ট রুমের দিকে এগোলাম। গেস্ট রুমের দরজা খোলা, স্কার্ট পরা তরুণী বসে আছে। তরুণীর মুখ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে। সে পা দোলাচ্ছে। পা দোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা বলা কি সম্ভব? মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায়, অশান্ত মানুষ কি সেইভাবে দোলায়? এই বিষয়ে কোনো গবেষণা কি হয়েছে? আমি ঘরে উকি দিলাম, যথাসম্ভব বিনীত গলায় বললাম, ওহে। হ্যালোর বাংলা বললাম। রেনু চমকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত গলায় হয়ে গেলাম। স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো। কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নরণচরণ বন্ধ করে দেয় তাকেই বলা হয় স্তম্ভিত। স্তম্ভিত না বলে আমরা খাম্বিত বলতে পারি। খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া।
আমার খাম্বিত হবার প্রধান কারণ মেয়েটির রূপ। রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কোনো একটা মেয়েকে দেখিয়ে লিখেছিলেন, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। প্রাচীন কবিসাহিত্যিকরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন। কমলার কোয়ার মতো ঠোঁট, ইঁদুরের দাঁতের মতো দাঁত, বাঁশের কঞ্চির মতো নাক। মতো মতো করে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না। সব সৌন্দর্য ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছেন, বাজিল বুকে সুখের মতো ব্যথা। রেণু শান্ত গলায় বলল, আপনি কে? এই মেয়েই টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে। এটা বিশ্বাস করা শক্ত। মিষ্টি কিশোরী কণ্ঠ। আমি বললাম, আমার নাম হিমু। মেয়ে চমকালো না, সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল। সকালবেলায় এই মেয়ে তুই তুই করে গালাগাল করেছে। দ্রুত এই পরিবর্তন কি করে হলো? এজন্যই কি কবি বলেছেন, দেবা না জানান্তি কুত্রাপি মনুষ্যা। এখানে কি চান? আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। রেণু বলল, আমি কি আপনাকে কিছু আনতে বলেছি? আমি বললাম, তুমি বলনি, তবে আমি মাজেদা খালার কাছে শুনলাম ব্লেডের অভাবে তুমি হাতের রগ কাটতে পারছো না। আমি ব্লেড নিয়ে এসেছি। 2 কোম্পানির ব্লেড এনেছি, তোমার যেটা পছন্দ রাখো। আমি ব্লেড এগিয়ে দিলাম। মেয়েটির যথেষ্ট পরিমাণে বিস্মিত হবার কথা, তা না হয়ে সে স্বাভাবিক গলায় বলল, উইল ইউ প্লিজ সিট ডাউন। মেয়েটির সামনে বেতের চেয়ারে বসলাম। এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে। তার পা দোলানো বন্ধ। আমাদের মধ্যে কিছু কথাবার্তা হলো। সে প্রতিটি কথাই বলল ইংরেজিতে। আমি তার বঙ্গানুবাদ দিয়ে দিলাম। তুমি কি সেই ব্যক্তি যে আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, বামুনরাই চাঁদ ধরতে চায়, লম্বা মানুষেরা চায় না। রেণু বলল, বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না। আমি বললাম, সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার। সে ধরা দিতে চায়, অথচ কেউ ধরতে পারে না। রেণু বলল, চাঁদ কখনো ধরা দিতে চায় না। ধরা দিতে চাইলে সে নিজেই নিচে নেমে আসত। সে কখনো তা করে না। তুমি তো করেছ। এক ড্রাগ এডিক্টকে বিয়ে করার জন্য নেমে এসেছ। আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার। সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই। সোসাইটির অবশ্যই দায়িত্ব আছে। তুমি যদি HIV পজিটিভ কাউকে বিয়ে করতে চাও, সোসাইটির উচিত সে বিয়ে আটকানো। কেন আটকাবে? আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে চাইবে। সে কখনো চাইবে না HIV পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক। আমি তোমার সঙ্গে তর্কে যাচ্ছি না। তোমার জানার জন্য বলছি, আমি ভালো তর্ক জানি। আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো। যারা তর্ক জানে তারা গালাগালি জানে না। তার্কিকদের গালাগালি প্রয়োজন হয় না বলেই তারা জানে না। তর্ক ক্ষমতাশূন্য মানুষরাই গালাগালি করে জিততে চেষ্টা করে। তুমি কি দয়া করে আমার ঘর থেকে বের হবে? তুমি একজন শালার বাচ্চা। শালার বাচ্চা কিন্তু গালি না। ডগ গালি, ডগের বাচ্চা পাপ্পি গালি না, আদরের ডাক। তর্ক বন্ধ করো এবং বিদায় হও। আমি 1 থেকে 3 গোনার মধ্যে, নয়তো কামড় দিয়ে আমি তোমার কান খেয়ে ফেলব। আমি দাঁড়াতে দাঁড়াতে বললাম, তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমার দেখা হবে। তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও? এই সুযোগ বিয়ের পর পাবে না। বিয়ের পর আমার সামনে হনুমানটার নামও নিতে পারবে না। স্বামীরা খুব জেলাস হয়। ভালো কথা, হনুমানটার নাম কি? হনুমান মানে? হনুমান কি? তোমার প্রেমিকের কথা বলছি। শুনেছি সে দেখতে হনুমানের মতো। তার পছন্দের খাবারও নাকি কলা। 1, 2, 3 বলার আগেই আমি বের হয়ে এলাম। এই মেয়ে কামড় দিয়ে কান ছিঁড়ে ফেলতে পারে। একে বিশ্বাস নেই। মাজেদা খালা আমার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলেন। তার চোখ মুখে প্রবল কৌতূহল। আমি তার কাছে আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে বললেন, বউ কেমন দেখলি?
আমি বললাম, কে বলে শারদ শশী, সে মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলো। খালা ভ্রু কুঁচকে বললেন, তার মানে? আমি ব্যাখ্যায় গেলাম। প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা এইভাবে করেছেন। তিনি বলেছেন, কোন মূর্খ বলেছে মেয়েটির শরৎকালের চন্দ্রের মতো সুন্দর? এরকম কিছু চন্দ্র তো আর তার পায়ের নখের কাছেই দাঁড়াতে পারে না। খালা আনন্দিত মুখে বললেন, মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর। এমন রূপবতী একটা মেয়ে হাতছাড়া করা ক্রাইম। আমার এমনই কপাল, বিয়ের কোনো পাত্রও হাতে নেই। বাধ্য হয়ে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। আমাকে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। আচ্ছা খালা, আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করব? শ্বশুর কোথায় পাবি? তোর শ্বশুর আমেরিকায়, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। শাশুড়ি অবশ্য ঢাকায় আছে, সেও মরমর, ভয়াবহ অ্যাজমা, এখন অ্যাপোলো হাসপাতালের কেবিনে আছে। ওনার নাম ঠিকানা দাও, দেখা করে আসি, কদমবুসি করে দোয়া নিয়ে আসি। সত্যি যাবি? অবশ্যই যাব, আমি আদর্শ জামাই। তার সঙ্গে উল্টাপাল্টা কথা বলবি না কিন্তু, ঠাট্টা মস্করাও করবি না। খালা, তুমি নিশ্চিত থাকো, রেনুর মা তার মেয়ের জামাই পছন্দ করবেন। কাগজ কলম আন, ঠিকানা লিখে দিচ্ছি। আমি কাগজ কলম আনতে গিয়ে গেস্ট রুমে আরেকবার উকি দিলাম। রেনু ঠিক আগের জায়গায় বসে আছে, তার সামনে আমার নিয়ে আসা দুটো ব্লেড, তার মুখে বিচিত্র হাসির আভাস। রবীন্দ্রনাথের ভাষায়, কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রুজলের মতো। মেয়েটির হাসি অবশ্যই অশ্রুজলের মতো। রেনু আমাকে দেখতে পাওয়ার কথা না, তারপরেও দেখে ফেলল। কঠিন গলায় বলল, তুই আবার এসেছিস? আমি বিনীত ভঙ্গিতে বললাম, একটা বিশেষ কাজে এসেছি। দুটা ব্লেড তো তোমার লাগবে না, একটা ব্লেডেই কাজ হবে, অন্যটা আমাকে দিয়ে দাও, আমি তোমার প্রেমিককে দিয়ে আসব। একটা ব্লেড দিয়ে তুমি রক কাটবে, অন্যটা দিয়ে সে। সময় ঠিক করা থাকবে, একই সময়ে রক কর্তন অনুষ্ঠান। রেনু ইংরেজিতে বলল, তুমি সার্কাসের ক্লাউন ছাড়া কিছুই না, আমি ক্লাউন পছন্দ করি না। ক্লাউন কিন্তু সবাই পছন্দ করে, হুতুম পেঁচা কেউ পছন্দ করে না। তোর কাছে সিগারেট আছে? না। আমাকে এক প্যাকেট সিগারেট আর একটা লাইটার এনে দিতে পারবেন? অবশ্যই পারব। তুমি কিন্তু তুই আপনি তুমির মধ্যে ভজঘট পাকিয়ে ফেলছ। একটা সেটেলমেন্টে আসো, তুই তুমি আপনির মধ্যে যে কোনো একটা বেছে নাও। গেট লস্ট। সিগারেট কোন ব্র্যান্ডের কিনব? এনি ব্র্যান্ড উইল ডু। টাকা দাও। এক প্যাকেট সিগারেট কেনার টাকাও কি তোমার কাছে নেই? না। এই অবস্থায় বিয়ে করতে চাচ্ছ? বিয়ে করতে টাকা লাগবে না, বিয়ের খরচ মাজেদা খালা দেবেন। গেট লস্ট। সিগারেট আনতে হবে না? না। বাকিতে কিনে এনে দেই, টাকা পরে দিও। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বিদায় হও। আমি বের হয়ে এলাম। খালা রেনুর মা কোন হাসপাতালে আছেন, কেবিন নাম্বার কত লিখে দিলেন। সেই সঙ্গে চামড়ায় বাঁধানো একটা খাতা ধরিয়ে দিলেন। রেনুর ডায়েরি, তিনি চুরি করেছেন, নিজের কাছে রাখতে ভরসা পাচ্ছেন না। খালা গলা নামিয়ে বললেন, ডায়েরিতে অনেক খোলামেলা কথা লেখা, তুই কিন্তু পড়বি না, তোর মন খারাপ হবে। মন খারাপ মন ভালোর কোনো সিস্টেম আমার মধ্যে নেই। স্বামী হিসেবে স্ত্রীর ডায়েরি পড়া আমার কর্তব্য। অতীত জানতে হবে না? মেয়েটাকে টাইটে রাখতে হবে না? তুলসীদাস বলেছেন, ঢোল এবং স্ত্রী এই দুই শ্রেণীকে সবসময় মারের উপর রাখতে হয়। খালা বললেন, তুলসীদাসটা কে? আমি বললাম, কবি, তুমি চিনবে না। ভালো কথা, তুমি বিয়ের খরচ হিসেবে কিছু টাকা দাও, হাত খালি। খালা একটা 500 টাকার নোট দিলেন। আমি খাতা এবং 500 টাকার নোট পগলদাবা করে বের হয়ে এলাম। এক প্যাকেট সিগারেট এবং একটা লাইটার কিনে আবার ফিরে এলাম। স্ত্রীর নেশার বস্তু স্বামী জোগাড় করে না দিলে কে দেবে? রেনু ঠিক আগের জায়গাতেই আছে, একই ভঙ্গিতে পা দোলাচ্ছে।
আমি তার পাশে সিগারেটের প্যাকেট এবং লাইটার রাখলাম। সে সঙ্গে সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বলল, থ্যাংক ইউ। আমি বললাম, তোমাকে কি একটা হাসির গল্প বলবো? তোমার সেন্স অফ হিউমার কেমন আমার জানা দরকার। আমার সেন্স অফ হিউমার দিয়ে তোমার প্রয়োজন কি? বিয়ের পর আমি হাসির গল্প করব আর তুমি মুখ ভোঁতা করে থাকবে, এটা ঠিক না। রেনু তাকালো আমার দিকে। তবে আমার কথা সে শুনতে পেয়েছে এরকম মনে হলো না। আমি বললাম, কি বলছি মন দিয়ে শোনো। এক ছেলে ক্লাস 6-এ পড়ে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হবে। সে খুবই চিন্তিত। রেনু বলল, দয়া করে চুপ করবে? আমি চুপ করলাম। রেনু বলল, তোমার এই মাঝে দেখালা কি মানসিকভাবে অসুস্থ? কেন বলো তো? এই মহিলা ধরেই নিয়েছে আজ রাতেই সে আমাকে বিয়ে দিয়ে দেবে। এটা কি সম্ভব? আমি বললাম, অবশ্যই সম্ভব। বিয়ে খুবই সহজ ব্যাপার। 3 বার শুধু কবুল বলবে, আর কিচ্ছু না। 3 বার কবুল বলতে সময় লাগবে কিন্তু 3 সেকেন্ড। রাত 10টার মধ্যে 3 বার কবুল বলার সময় কি হবে না? রেনু বলল, গেট লস্ট। আমি বললাম, সিগারেটের টাকাটা দাও, আমি চলে যাই। 100 টাকা দিলেই হবে। রেনু টাকা বের করে দিল। তার ঠোঁটের ফাঁকে বিচিত্র হাসির আভাস। এই হাসির অর্থ কি কে জানে। রেনুর চামড়া বাঁধানো খাতাটাতে কিছুতেই ডায়েরি বলা যাবে না, খিচুড়ি খাতা বলা যেতে পারে, যেখানে অঙ্ক আছে, ছবি আঁকা আছে, ধাঁধা আছে, ফাঁকে ফাঁকে মন্তব্য, উদ্ভট কিছু বিষয় আছে যার রহস্য বের করা অসম্ভব। যেমন 7 + 3 = 12, হা হা হা। 12 + 3 = 0, আবার হা হা হা। একই পাতায় লেখা, পৃথিবীর সর্বকালের সর্ববোকা 2 রমণীর নাম। 1 আমার মা, 2 আমি নিজে। রেনুর নিজের নাম নিয়েও অনেক চিন্তাভাবনা আছে। সে নিজের নাম লিখেছে RAY, রে দন্তান্নয় রস্যকার নু। কখন আমি মাকে সহ্য করতে পারি? ক, যখন তিনি সারা শরীর চাদর ঢেকে ঘুমান। খ, যখন তিনি বাথরুমে থাকেন, বাথরুমের দরজা বন্ধ থাকে। গ, যখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না। পানি গরম করা ছাড়া অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক একটা বস্তু মা রান্না করেন। এই বস্তু মুখে দিলেই মুখ বিষাদ হয়ে যায়। সঙ্গীতশিল্পী মা। মা মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন, রবীন্দ্রনাথের গান। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই। বেঁচে থাকলে মার গান শুনে ফাঁসির দড়ি ঝুলিয়ে পড়তেন। মাকে পুলিশ ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার জন্য। মার ভণ্ডামি। মার ধারণা তিনি বিরাট একজন পামিস্ট। হাত দেখে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর। রেনুর খাতার কয়েক পাতায় যে পড়বে তার ইচ্ছা হবে তার মাকে দেখার। আমার আগ্রহ আরও বেশি। এই মহিলা আমার শাশুড়ি হলেও হতে পারেন। ভদ্রমহিলা হাসপাতালে পড়ে আছেন। অনেক দিন কোনো হাসপাতালে যাওয়া হয় না। হাসপাতাল ভ্রমণ যখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজন টাইফয়েডে হয়েছে। আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ফিট করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো। জীবাণুদের লিডার বলল, গেট লস্ট, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাও। তোমার বন্ধুর সময় শেষ। আমরা তাকে প্রায় কবজা করে ফেলেছি। ওষুধ তো দেয়া হচ্ছে, এত সহজে কবজা করলে কিভাবে? যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কাজ করছে না। আমরা নিজেদেরকে খানিকটা বদলেছি। একে বলে মিউটেশন। জ্ঞানবিজ্ঞানে শুধু তোমরা এগোবে, আমরা পিছিয়ে থাকবো, তা হবে না। বেচারা কষ্ট পাচ্ছে। সে যতটুকু কষ্ট পাচ্ছে আমরা ততটুকুই আনন্দ পাচ্ছি। 2 মিলিয়ে সমান সমান। তুমি শুধু তোমার স্বজাতির কষ্ট দেখবে, আমাদের আনন্দ দেখবে না। আমরা মানুষরা যেমন প্রকৃতির সন্তান, আমরাও প্রকৃতির সন্তান। জগতের আনন্দযজ্ঞে আমাদের সবার সমান অধিকার। বড়লোকদের অসুখ বিসুখ হওয়ারও আনন্দের ব্যাপার।
তাদের হাসপাতালগুলো সুন্দর, ডাক্তার নার্সদের চেহারা সুন্দর। কেবিন দেখে মনে হয় 5 স্টার হোটেলের সুইট। প্রতিটি কেবিন নিঃশব্দ ত্রাসী। চোখের সামনে রঙিন টিভি, বিছানার পাশে ফলের স্তূপ, ফুলের তোড়া, তোড়ার পাশে গেটওয়েল কার্ড, দর্শনার্থীদের জন্য গদিওয়ালা চেয়ার। অর্থ অসুখের মতো বাজে ব্যাপারকেও আনন্দময় করে তোলে। রেনুর মার কেবিনে আমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কেবিনের সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছি। রোগী ঘুমোচ্ছেন। রোগী দেখতে অবিকল রেনুর মতো, যেন দুই যমজ বোন। কোনো এক বিচিত্র কারণে একজনের বয়স বেড়ে গেছে। রেনুর মার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে অতি মিষ্টি গলায় বললেন, এই ছেলে, তুমি কে? আমি বললাম, আপনি তো দেখতে অবিকল আপনার মেয়ের মতো, শুধু আপনার গায়ের রঙটা একটু শ্যামলার দিকে। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি হিমালয়? ডাকনাম হিমু? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা বললেন, মাজেদা আপা টেলিফোনে তোমার কথা বলেছেন। আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম। ভদ্রমহিলা আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। তাকে তেমন অসুস্থ মনে হচ্ছে না, তবে তিনি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। নাকে অক্সিজেনের নল দেয়া। হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কিছু নেই। তোমাকে কি আগে কখনো দেখেছি? দেখেননি। এত চেনা চেনা লাগছে কেন? আমার চেহারা খুবই কমন, এই জন্য চেনা চেনা লাগছে। আপনাকেও আমার চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমার চেহারাও কি কমন? আপনাকে চেনা চেনা লাগছে কারণ আপনাকে দেখার আগে আপনার মেয়েকে দেখেছি। আপনাদের দুজনকে একই ছাঁচে বানানো হয়েছে। তুমি কি করো? আমি একজন হন্টক। হন্টক মানে? আমি শুধু হাঁটি, এই জন্য হন্টক। শুধু হাঁটো, আর কিছু করো না? জি না। ভদ্রমহিলা হেসে ফেললেন, যেন কিছু না করে হাসার ব্যাপারটার মজা ধরতে পারছেন। তিনি হাসতে হাসতেই বললেন, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তোমার সংসার কি করে চলবে? আমি আপনার কাছ থেকে টাকা ধার করে একটা বেবি ট্যাক্সি কিনব। বেবি ট্যাক্সির পিছনে বড় বড় করে লিখব, শাশুড়ির দোয়া। সেই বেবি ট্যাক্সি চালাবো। মায়ের দোয়া সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে অনেক বেবি ট্যাক্সি চলে। এই প্রথমবার শাশুড়ির দোয়া লেখা সাইনবোর্ড সবাই দেখবে। এই বেবি ট্যাক্সিতে চড়ার জন্য লাইন লেগে যাবে। ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। তারপর হাসতে শুরু করলেন। এত আনন্দময় হাসি আমি অনেক দিন দেখিনি। কিশোরীদের মতো খিলখিল করে হাসছেন। চোখে পানি জমছে। সেই পানি চকচক করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, কাছে এসে বসো। এত দূরে বসেছ কেন? আমি চেয়ারটা তার বিছানার কাছে নিয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, আরও কাছে আসো। আমি আরও কাছে গেলাম। রেনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি হয়েছে। আমার মেয়েটা সুন্দর না? খুব সুন্দর। এরকম সুন্দরী মেয়েকে তুমি এর আগে দেখেছ? জি দেখেছি। কোথায় দেখেছ বলো তো? একটা ইংরেজি ছবিতে দেখেছি। ছবিটার নাম মনে নেই। গল্পটা মনে আছে? গল্প মনে আছে। গল্পে মেয়েটা রেল স্টেশনে বসে আছে, হাতে একটা ঝুড়ি, ঝুড়ি ভর্তি আপেল, কারোর জন্য অপেক্ষা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমার মেয়ে কি তোমাকে পছন্দ করেছে? আমাকে শালা বলে গালি দিয়েছে। এটা পছন্দের লক্ষণ কিনা জানি না। আপনার মেয়ে আপনি ভালো বলতে পারবেন। ভদ্রমহিলা আবার হাসতে শুরু করলেন। ওনার মনে হয় হাসি রোগ আছে। হাসার মতো উপলক্ষ নিশ্চয়ই তেমন পান না। হঠাৎ হঠাৎ যা পান সেটা কাজে লাগান। রেনু তার খাতায় যে মায়ের কথা লিখেছে সেই মা নিশ্চয়ই অন্য কেউ। হিমালয়? জি, আমার মেয়েটা ভয়ঙ্কর খারাপ একটা ছেলের পাল্লায় পড়েছে। হিরোইন এডিক্ট একটা ছেলে।
ছেলেটা তার নিজের জীবন তো নষ্ট করেছেই, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। রেনু যে কত ভালো একটা মেয়ে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি কি সত্যিই কিছু করো না? আমি জবাব না দিয়ে হাসলাম। এই হাসির ইংরেজি নাম নন কমিটাল হাসি, যে হাসি হ্যাঁ না কোনো কিছুই বোঝায় না। ভদ্রমহিলা শুয়েছিলেন, এইবার উঠে বসলেন। নাকে লাগালো নল খুলে পড়ল, তা নিয়ে তিনি মাথা ঘামালেন না। হিমালয়, তোমার ডান হাতটা দেখি, হাতের রেখাগুলো দেখব। আপনি হাত দেখতে জানেন? হাত দেখার অনেকগুলো বই পড়েছি। বেনহাম, কিরো। মানুষের ভাগ্য যে হাতে লেখা থাকে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রেনুর হার্টলাইন থ্রিডল এবং আইল্যান্ডে ভর্তি। আমি জানতাম সে এরকম সমস্যায় পড়বে। আমি তোমার হাত দেখে যা বলবো সব মিলে যাবে। তুমি টেবিলের উপর থেকে আমার কালো ব্যাগটা দাও। আমি ভদ্রমহিলার কালো ব্যাগটা এগিয়ে দিলাম। তিনি ব্যাগ খুলে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন। হাত দেখার বিষয়টা এই মহিলা সিরিয়াসলি নিয়েছেন তা বোঝা যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সঙ্গে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস থাকার কথা না। হাসপাতালে তিনি কার হাত দেখবেন, ডাক্তারদের নাকি নার্সদের? মাউন্ট অফ জুপিটারে ক্রস চিহ্ন আছে। এই চিহ্নটা বেশ খারাপ। শুধুমাত্র মাউন্ট অফ জুপিটারে এই চিহ্ন শুভ। এই চিহ্ন থাকলে কি হয়? কি হয় পরে বলছি। সবার আগে তোমাকে যা বলা দরকার তা হলো তোমার হাতে আছে অতি সুন্দর একটা সুলেমানস রিং। এত স্পষ্ট রিং আমি আগে আর কারো হাতে দেখিনি। সুলেমানের নাম তো জানো? জানি, কিং সুলেমান, আমাদের নবীদের একজন। সেবার রানীকে বিয়ে করেছিলেন। রানীর নাম বিলকিস। তিনি যে জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এটা জানো? জি জানি। কি জানো বলো তো শুনি। জিনদের দিয়ে কিং সুলেমান অনেক কাজ করাতেন। জিনদের বুদ্ধি শুদ্ধি অনেক কম বলে সুলেমানের মৃত্যু হবার পরেও তারা কিছু বুঝতে পারেনি, কাজ করেই যাচ্ছে। সুলেমানের লাঠিতে একসময় ঘুনপোকা ধরল, তখনও জিনের দল কাজ করে যাচ্ছে। তখন একটা ঘুনপোকা জিনদের বলল, তোমরা এখনও কাজ করছো? তোমাদের কর্তা তো বহু আগে মারা গেছেন। তখন বেকুব জিনরা কাজ বন্ধ করে চলে গেল। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই গল্প কোথায় শুনেছ? আমি বললাম, আমাদের কোরআন শরীফে আছে, সূরা সাবা। ভদ্রমহিলার চোখে মুগ্ধতার ঝিলিক দেখলাম। মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় কোনো আচরণ করি, তিনি সেই আচরণেও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারও মুগ্ধ হবেন। ছেলেদের ভিতর এই আচরণ দেখা যায় না, তারা মুগ্ধ হতে চায় না। কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে। হিমালয়, জি? তোমার হাতে সুলেমানের রিং খুব স্পষ্ট, তার মানে কি জানো? না। তার মানে তোমার প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইনটিউটিভ পাওয়ার আছে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তা আগেভাগে বলার ক্ষমতা আছে। এখন তুমি বলো তো, আজ রাতে কি সত্যি রেনুর বিয়ে হবে? তোমার যা মনে আসে সেটা বলো। আজ রাতেই বিয়ে হবে। আমার মেয়ে রাজি হবে বিয়েতে? আনন্দের সঙ্গে রাজি হবে। আরও যদি কিছু বলতে চাও তাহলে বলো, আমি নিশ্চিত তুমি যা বলবে তাই হবে। চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে না, যা মনে আসে তাই বলো। রেনুর বিয়েতে তার বাবা মা দুজনই উপস্থিত থাকবেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ওর বাবা কিভাবে আসবে? সে তো এখন নিউ অর্লিন্সে। উনি কোথায় আমি জানি না, তবে আমার মন বলছে বিয়েতে উনি উপস্থিত থাকবেন। তোমার এই কথাটা মিলবে না। রেনুর বাবার সঙ্গে আমার গত 10 বছর দেখা হয়নি, টেলিফোনে কথাও হয়নি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে কি এই খবর দেয়া হয়েছে? খবরটা আমি জানি। রেনুর বাবা তোমাকে দেখলে খুশি হতো। সেও তোমার মতো হন্টক। সে একবার কি করেছিল জানো?
নিউ অরলিন্স থেকে হেঁটে মন্টানা গিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বাংলাদেশের টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। হাঁটলেন না কেন? আমি রাজি হলাম না, এজন্য বেচারার হাঁটা হলো না। সে আবার আমাকে ছাড়া হাঁটতে রাজি না। হাঁটা ছাড়া তিনি আর কি করেন? নিউ অরলিন্স স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ায়। আমি তার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলাম। সেখানে আমাদের পরিচয়। সে ছিল আমার গাইড। ভালো কথা। বিড়াল মিউ মিউ করছে কোথায়? আমার পকেটে। সে কি, তুমি পকেটে বিড়াল নিয়ে ঘোরাঘুরি করো নাকি? আমি মোবাইল ফোন বেল করলাম। খালু সাহেব টেলিফোন করেছেন। তার গলার স্বর বরফের চেয়েও 10 ডিগ্রির নিচে। হেমু। ইয়েস স্যার, বান্দা হাজির। স্টপ, ইয়ার্কি করবে না। তুমি এই মুহূর্তে আমার অফিসে আসো। এই মুহূর্তে তো আসতে পারবো না, আমি একজন মহিলার সঙ্গে কথা বলছি। আজ রাত 10টার পর তাকে আমার মা ডাকতে হতে পারে, তার প্রিপারেশন নিচ্ছি। ইউ স্টুপিড, এক্ষুনি আসো। আজ আমার বিয়ের দিন, বিয়ের দিন আমাকে বকাবকি করবেন না। বিয়ে মানে? তোমার খালার এসব ফাজলামি আমি সহ্য করব? তোমার মতো একটা ভ্যাগাবন্ডের সঙ্গে রেনুর বিয়ে? বদমাইশ কোথাকার। তোমার খালা বললেই হবে? রেনুর মা তোমাকে দেখলে স্যান্ডেল দিয়ে পেটাবে, এটা জানো? খালু সাহেব, রেনুর মা আমাকে খুবই পছন্দ করেছেন। অনেকক্ষণ আমার ডান হাত ধরে বসেছিলেন। তোমার ডান হাত ধরে বসেছিলেন? ফাজলামি করো। ফাজলামি করব কেন? উনি আমার সামনেই আছেন। আপনি কথা বলবেন? নিন, কথা বলুন। খালু সাহেব লাইন কেটে দিলেন। রেনুর মা আবারও তার বিখ্যাত হাসি হাসতে শুরু করলেন। হাসির কারণে এবার চোখ দিয়ে পানি পড়ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, হিমু, আমাকে টেনে তোলো তো, পায়ে জোর পাচ্ছি না। আমি তাকে টেনে তুললাম। তিনি বললেন, রাত 10টার জন্য অপেক্ষা করার দরকার নেই। তুমি এখন থেকেই আমাকে মা ডাকবে। অবশ্যই ডাকব। অবশ্যই ডাকব বলে চুপ করে আছো কেন? ডাকো। মা, মা, মা। থ্যাংক ইউ। নিশ্চয়ই তোমাকে আমি আগে কোথাও দেখেছি। মনে করো তো। তোমার মনে করতে হবে না, আমার নিজেরই মনে পড়বে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার কাণ্ড কারখানা দেখে হাসছি। আমাকে তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আপনার মতো চমৎকার একজন মানুষকে রেনুর বাবা পছন্দ করলেন না কেন ভেবে অবাক হচ্ছি। আমার মেয়েও আমাকে পছন্দ করে না। তার ধারণা আমি পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। রেনু সবসময় বলে, যে মহিলা বাবার মতো মানুষকে ধরে রাখতে পারে না সে মহা মহা বোকা। স্বামীকে ধরে রাখতে বুদ্ধি লাগে না। কি লাগে বলো তো? ভালোবাসা। রেনুর মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ওই জিনিসের অভাব আমার কখনো ছিল না, এখনো নেই। আবার মিউ মিউ শব্দ। এবার টেলিফোন করেছেন মাজেদা খালা।